নমস্কার, আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। আপনাদের সঙ্গে আমি পার্থসারথী মুখোপাধ্যায়। কয়েকদিন আগে একটু দূরে গেছিলাম, উত্তরবঙ্গে। ট্রেনে উঠে, বিশেষ করে রাত্রির বেলা ট্রেনে যখন কাটাতে হলো, তখন খুব খারাপ অভিজ্ঞতা হলো। আমি জানি এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়। আগে ঠিক অভিজ্ঞতাটা কি হয়েছে তার কথা একটু বলি সংক্ষেপে। ট্রেনের বাথরুমের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ অর্থে কীরকম? মেঝেতে থই থই করছে জল। পুশ বাটন যে ফ্লাশ রয়েছে, অর্থাৎ প্লেনের প্লেনের বাথরুমের মতন যে ধরনের ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে, সেটা দুটি বাথরুমের একটিতে কাজ করছে আর একটিতে কাজ করছে না। যেটিতে কাজ করছে সেটিতে প্রায় কাজ না করারই মতনই অবস্থা, ফলে অবর্ণনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এমনি সাধারণভাবে যদি বলা হয়, অর্থাৎ এই অংশটি বাদ দিলে পরে বাথরুমের দেয়াল ইত্যাদিতে ভুল করেও যদি হাত লেগে যায়, তাহলে পরে দ্বিতীয়বার আর বাথরুমের দেয়ালে হাত দিতে আর ইচ্ছে করবে না। অন্যদিকের যে দুটি বাথরুম, সে দুটি বাথরুমে গেলাম, সেখানেও পরিস্থিতি আরও খারাপ। বাধ্য হয়ে ভেস্টিবিউল পার করে পাশের কামরাতে গিয়ে সেখানে খানিকটা পদবাচ্য পরিস্থিতি দেখে অগত্যা সেখানেই বাথরুমের প্রয়োজন মেটাতে হলো। বাথরুমের থেকে অন্তত 4-5টি কূপ দূরেও যে সমস্ত লোকজন রয়েছেন, যারা আসনে বসে আছেন, যে সমস্ত যাত্রীরা, সেই পর্যন্ত দুর্গন্ধে প্রায় কার্যত টেকা দেয়। নাকে চাপা দিয়ে লোকজন বেশিরভাগ বসে থাকছেন। আমি একটু সৌভাগ্যবান ছিলাম, কারণ আমার আসনটা একটু মাঝামাঝি জায়গাতে পড়েছিল, ফলে আমি যেখানে বসছিলাম বা রাত কাটাতে যেখানে হলো, যে বার্থে, সেখানে এতটা দুর্গন্ধ সেভাবে আসছিল না। এই হলো একটা পরিস্থিতি। 2-3 দিন আগে এক্স হ্যান্ডেলে, অর্থাৎ আগেকার টুইটার এখন এক্স হ্যান্ডেলে একটি ছবি, একটি ভিডিও ভাইরাল হয়, প্রায় 10-12 সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে একজন বিদেশি যাত্রী, সম্ভবত তিনি সিঙ্গাপুর থেকে এসেছিলেন, একজন মহিলা, তিনি ভারতীয় রেলে সফর করছিলেন এবং তিনি সাধারণভাবে, অর্থাৎ বাতানুকূল কামরা, ফার্স্ট ক্লাস কূপ ইত্যাদি তিনি ব্যবহার করেননি। আরও কয়েকজন মহিলার সঙ্গে তিনি ভারতীয় রেলের একটি সাধারণ কামরাতে উঠেছিলেন এবং সেখানকার বাথরুম এবং স্বাভাবিক যে কম্পার্টমেন্ট রয়েছে সেখানকার পরিস্থিতি তিনি তার ভিডিওতে দেখা যাচ্ছে। এবং তিনি এবং তার সঙ্গে আসা যে সমস্ত বিদেশিনী সহযাত্রীরা রয়েছেন, তারা বলছেন যে অবর্ণনীয় পরিস্থিতি। একে যেমন ভিড়, তেমনি পায়ের কাছে বিভিন্ন মালপত্র সেখানে রাখা আছে। মালপত্র অর্থাৎ যাত্রীদের সাধারণ মালপত্র নয়, ভেন্ডারে যাওয়ার উচিত বলে যে সমস্ত মালপত্র সাধারণভাবেই চোখে দেখা যাচ্ছে, অর্থাৎ অন্তত 10-12 প্যাকেট জলের বোতল, সেগুলি ভেন্ডারে যাওয়ার কথা বা অন্যত্র যাওয়ার কথা নির্ধারিত জায়গায়, সেগুলি সেখানেই যাত্রীদের সঙ্গে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি এগুলো অত্যন্ত সাধারণ বিষয়। যারা আমরা বিভিন্ন ট্রেনে যারা সফর করি, এমনকি বাতানুকূল কামরাতেও যারা যাতায়াত করি, তাদের মনে এই প্রশ্ন জাগে যে আমরা যা পয়সা দিচ্ছি ভাড়ার বাবদ, সেই হিসেব মতো আমরা পরিষেবা পাচ্ছি না কেন বা পরিষেবা পাই না কেন। আমরা জানি এই প্রশ্ন করে করে সাধারণ মানুষ একেবারে ক্লান্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ, আমজনতা যারা এই ধরনের ট্রেন সফর যারা করেন, তাদের পরিস্থিতি আমি যা বললাম তার থেকে খুব আলাদা কিছু নয়, বরং অনেক ক্ষেত্রে আরও খারাপ। রেলের প্রশ্নটা করলাম এই জন্যে, তার কারণ সামনেই বাজেট। যদিও আলাদা করে রেল বাজেট সেভাবে এখন আর, রেল বাজেটের খুব গুরুত্ব এখন আর কিছু নেই, সার্বিক বাজেটের মধ্যেই সেগুলো ধরা থাকে। কিন্তু তবুও বছর শেষে মানুষের বাজেটের দিকে একটা নজর অবশ্যই থাকে। আর যে দপ্তরগুলোর প্রতি অন্যতম গুরুত্বপূর্ণ আমজনতার যে নজর থাকে, তার মধ্যে ভারতীয় রেল একটা অন্যতম একটা জায়গা। ইতিমধ্যেই হয়তো অনেকে জানেন বা জানেন না, একটু জানিয়ে রাখা প্রয়োজন।
যে হাই স্পিড রেল অর্থাৎ ভারতে বুলেট ট্রেন চালু হবে বলে আমরা গত দীর্ঘ সময় ধরে আমরা শুনে চলেছি, এবং রেলমন্ত্রী তথা কেন্দ্রের পক্ষ থেকে বারে বারে বিষয়টি নিয়ে নানান আশ্বাস দেওয়া হয়েছে, বলা হচ্ছে। সেই হাই স্পিড ট্রেন অর্থাৎ কিনা ভারতীয় বুলেট ট্রেনের যে খরচ অর্থাৎ তৈরি করার যে খরচ, 2027 সালের 15ই আগস্ট সেই পরিষেবা ভারতে চালু হবে, লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সেই খরচ প্রায় 2 লক্ষ কোটি টাকার খুব কাছাকাছি পৌঁছে গেছে, 1.98 লক্ষ কোটি টাকা, যেটা এক ধাপে এই চলতি বছরে বিগত বছরে চলতি অর্থনৈতিক যে বছর রয়েছে অর্থাৎ 2025-2026 এই অর্থবর্ষে ওই খরচ, তৈরির খরচ এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন এই টাকা কিভাবে আসবে সেটা নিয়ে বিরোধীরা বারে বারে প্রশ্ন তুলেছেন, বারে বারে নানান কথা বলেছেন, ইত্যাদি হয়েছে, সেগুলো আমরা জানি। হাই স্পিড ট্রেন জনতার জন্য নয়, এটাও আমরা জানি। কিন্তু প্রশ্ন, সেই টাকাটা আসবে কোথা থেকে? স্বাভাবিকভাবেই জনতার কাছ থেকেই সেগুলো নেওয়া হবে। আর অন্যদিকে হাই স্পিড ট্রেন হচ্ছে একদিকে খুবই ভালো কথা, কিন্তু অন্যদিকে যারা সাধারণ যাত্রী, যারা জনতা যাদেরকে বলা হয়, তাদের ক্ষেত্রে এরকম পরিষেবার মান কেন? গত বাজেটেও একই কথা বলা হয়েছিল, যাত্রী পরিষেবার মান আরও ভালো করা হবে, আরও নজরদারি হবে, ইত্যাদি অনেক কথা আমরা শুনেছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে কি হয়েছে? একের পর এক বিভিন্ন জায়গায় বন্দে ভারত চালু হচ্ছে। কিছুদিন আগেও দেশের প্রথম বন্দে ভারত পেয়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। এই বন্দে ভারত স্লিপার চালু হয়েছে। আমি গিয়েছিলাম উত্তরবঙ্গে, শিলিগুড়ি স্টেশনে আমি দেখেছি বিশাল বড় মাননীয় প্রধানমন্ত্রী জির কাট আউট আমরা দেখতে পেয়েছি। খুব সুন্দর বিষয়। বন্দে ভারত, দেশের প্রথম বন্দে ভারত এ রাজ্য পেল সঙ্গে আসামের সঙ্গে। কিন্তু ঘটনা হলো, বন্দে ভারতে চড়ার ক্ষমতা, বন্দে ভারত স্লিপার ট্রেনে চড়ার ক্ষমতা কজনের? বা যারা চড়বেন ঠিক আছে, কিন্তু যারা চড়বেন না, কটি বা বন্দে ভারত রয়েছে? সাধারণ যে ট্রেনগুলি রয়েছে তাতে এমনকি এসিতে যারা অতিরিক্ত ভাড়া দিয়ে একটু ভালো পরিষেবা যারা আশা করেন, তারা কি কিছুই পেতে পারেন না? এসি 3 বা এসি ইকোনমি, এমনকি অনেক ক্ষেত্রে এসি 2তেও যা পরিস্থিতি সেটা অবর্ণনীয়। এসি 1-এ প্রায় কয়েক ঘন্টার মধ্যেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর আত্মীয় স্বজন, পরিচিত জন গিয়ে থাকেন বিভিন্ন জায়গাতে। যেরকম আমি জানি যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেরই পরিচিত জন, তারা নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যান এবং ট্রেনের বাতানুকূল কামরায় তারা ভ্রমণ করেন। কিন্তু বাতানুকূল 1 অর্থাৎ এসি 1-এর ক্ষেত্রেও পরিষেবা যতটা ঠিকঠাক পাওয়ার কথা, ওই পরিমাণ ভাড়া দিয়ে ওই অর্থের বিনিময়ে যে পরিষেবা তারা আশা করেন সেই পরিষেবা তারা পান না। বিশেষ করে বাথরুমগুলির যা পরিস্থিতি হয় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অবর্ণনীয়। আমরা জানি অনেক ক্ষেত্রেই এই পরিষেবার জন্য যাত্রীদের দিকে আঙুল তোলা হয়, কিন্তু নিয়মিত পরিষ্কার কেন করা হয় না, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় কেন রাখা হয় না, এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। এর পাশাপাশি ট্রেনে যে খাবার দেওয়া হয় সেই খাবারের যা মান সেটা ভুক্তভোগী মানুষ সবাই জানেন। ট্রেনে খাবারের জন্য ইতিমধ্যে অ্যাপ চালু হয়েছে। নিকটস্থ রেস্তোরাঁ থেকে সেই অ্যাপের মাধ্যমে অর্ডার করলে নিকটস্থ স্টেশনে, পরবর্তী যে স্টেশনে ট্রেনটি থামবে সেইখান থেকে খাবার চলে আসবে ট্রেনের দরজার সামনে। এগুলো আমরা সবই জানি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে একটা বড় অংশের ক্ষেত্রে ওই অ্যাপ কাজ করে ঠিকই, কিন্তু পছন্দ মতো খাবার বলতে যে ধরনের খাবার আসে এবং যে ধরনের রেস্টুরেন্টের খাবার পাওয়া যায়, যতগুলি রেস্টুরেন্ট ওই অ্যাপের সঙ্গে যুক্ত, সেটা একেবারেই কম। এবং অনেক ক্ষেত্রেই খাবারের মান সেক্ষেত্রে ওই আইআরসিটিসির যে প্রোভাইড করা খাবার তার থেকে হয়তো খানিকটা ভালো হয়, একথা ঠিক, কিন্তু সেই খাবারেরও যা মান এবং তার যা দাম গিয়ে দাঁড়ায়, তাতে অনেক ক্ষেত্রেই
কোনো মতে গলদ্ধকরণ ছাড়া তার বেশি কিছু আশা করা একেবারেই উচিত হয় না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি একাধিক ক্ষেত্রে। পরিস্থিতি দাঁড়াচ্ছে যে এহেন অবস্থা তাহলে কেন? আমরা দেখছি উত্তর পূর্বাঞ্চলে, আমরা দেখছি কাশ্মীরের পাহাড়ের মধ্যে আমরা দেখছি যে ট্রেনের টানেল চালু হচ্ছে, ট্রেন লাইন নতুন বসছে। এগুলি খুবই খুবই ভালো কথা, খুবই খুবই উল্লেখযোগ্য বিষয় একেবারেই। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের অবকাশ থাকা উচিত নয়। কিন্তু তার পাশাপাশি অন্যদিকে যখন আমরা দেখছি যে সাধারণ মানুষের যাওয়ার যে জায়গা, সাধারণ মানুষের নিত্য যাতায়াত করার যে সমস্ত ট্রেন সার্ভিসগুলি রয়েছে, আমি সাবারবান সেকশনের কথা একেবারেই কিন্তু বলছি না, আমি লোকাল ট্রেনের কথা একেবারেই বলছি না, আমি বলছি দূরপাল্লার যে সমস্ত ট্রেন, যে সমস্ত রুটে ভারতের অগণিত যাত্রী যাতায়াত করেন, নিত্য যাতায়াত করেন প্রত্যেক দিন, এক রাত বা দু রাত, কখনো কখনো 3 রাত তাদের ট্রেনে কাটাতে হয়। সেই সমস্ত ট্রেনগুলির পরিস্থিতি এত খারাপ হয়ে যায় কেন? এত খারাপ হবে কেন? কেন ট্রেনের যে যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে না? একাধিক ক্ষেত্রে আমরা এগুলো দেখেছি যে বারে বারে অভিযোগ উঠেছে, কিন্তু তাতে কর্ণপাত কতটা করা হয় তা ভুক্তভোগী মানুষ অবশ্যই জানেন। ঘটনা হলো এবারের বাজেটে এই পরিস্থিতি কি উন্নতি কিছু হবে? কদিন আগেই দেখলাম যে নতুন বন্দে ভারতের চেয়ার কার তৈরি হচ্ছে, সেগুলি শতাব্দীকে রিপ্লেস করবে, অর্থাৎ শতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারতের ওই চেয়ার কারগুলিকে সেখানে দিয়ে দেওয়া হবে। ভালো কথা, কিন্তু শতাব্দী ক্ষেত্রে হলো ভাড়া কি বাড়বে আমরা জানি না। গত বছরে অর্থাৎ চলতি আর্থিক বছরের কথাই আমি যদি বলি, 2 দফায় কিন্তু রেলের ভাড়া বেড়েছে। পরিষেবা কতটা উন্নতি করেছে, পরিষেবা কতটা ভালো হয়েছে, প্রশ্নের অবকাশ রয়ে গেছে সেখানেও। আমরা জানি না আসন্ন বাজেটে কি হবে। আমরা একাধিক দুর্ঘটনার কথা দেখেছি, রেলের সেতুগুলির অবস্থা ভালো নয়, বারে বারে সেটা বলা হচ্ছে। রেলের কোচের অবস্থা ঠিক কেমন সে কথা আমরা যখন ট্রেনে উঠি আমরা বারে বারেই দেখতে পাই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বহু পুরনো কোচ, তার জন্য রেলওয়ে বিশেষজ্ঞ বা রেলওয়ের ইঞ্জিনিয়ার হবার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবার প্রয়োজন পড়ে না, আমজনতা সেখানে ট্রেনে চড়লেই বুঝতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একেবারে জং ধরা, প্রায় কার্যত শতছিন্ন হয়ে চলা যে সমস্ত কোচ, সেগুলিকে এনে তাতে আবার নতুন করে রং করে সিটগুলি 2-1টি পাল্টে বা সিটের উপর অনেক ক্ষেত্রে সামান্য রং লাগিয়ে সেগুলিকেই আবার চালিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি। আমরা দূরপাল্লার ট্রেন চালানোর ক্ষেত্রে কি দেখছি, সপ্তাহে 1টি করে অনেক রুটে নতুন ট্রেন চালু হচ্ছে, নাম দেওয়া হচ্ছে বড় বড়। বাস্তবে হচ্ছে গল্পটা ওখানে অন্য। কীরকম গল্প? একটি ট্রেনের জন্য যতগুলি কোচ লাগে, অর্থাৎ 12, 14, 15 যেটাই হোক, সেই ট্রেনের যে নির্ধারিত সংখ্যক কোচ দূরপাল্লার ট্রেনের, সেটিকে একটি খাড়া করা হলো কোনো মতে, পুরনো, আধা পুরনো ইত্যাদি কোচ জুড়ে জুড়ে সেগুলিকে তৈরি করা হলো। তৈরি করার পর এবার ট্রেনটিকে 7 দিনে 7 জায়গায় পাঠানো হলো। অর্থাৎ সোমবার দিন যাবে একটা রুটে, মঙ্গলবার দিন ওই একই কোচ ডেস্টিনেশন থেকে চলে যাবে অন্য রুটে, বুধবার দিন ওই একই কোচ চলে যাবে আরেকটি রুটে, বৃহস্পতিবার দিন চলে যাবে একই কোচ, একই, শুধু ইঞ্জিনটি হয়তো পাল্টাবে বা ইঞ্জিনটি থাকবে, চলে যাবে অন্য রুটে। অর্থাৎ 7 দিনে 7টি বা 5টি রুটে ওই ট্রেনটি চলাচল করবে। অর্থাৎ খাতায় কলমে দেখিয়ে দেওয়া হলো যে কতগুলি নতুন ট্রেন চালু হয়েছে, ট্রেনের নামও পাল্টে যাবে। 7 দিনে 5টি রুটে ট্রেন যে চলাচল করবে তাতে ট্রেনের নামও পাল্টে যাবে। প্রথম দিন হলো XY এক্সপ্রেস, দ্বিতীয় দিন হলো YZ এক্সপ্রেস, তৃতীয় দিন হলো ZX এক্সপ্রেস, তারপরের দিন হয়ে গেল MN এক্সপ্রেস ইত্যাদি। নানান রকম পারমুটেশন এবং কম্বিনেশন করে ট্রেনের যাত্রা অব্যাহত থাকবে। খাতায় কলমে বেড়ে যাবে। আর যাত্রী পরিষেবার কথা কার্যত লাটে তুলে এক্সপ্রেসকে আরও অন্য কোনো ভাড়ার স্ল্যাবে উন্নীত করে দেওয়া হবে। আবার সাধারণ ট্রেনকে পিছু হটিয়ে, সাধারণ ট্রেনকে কোনোভাবে লাভজনক রুট থেকে সরিয়ে দিয়ে তাকে সেখানে বন্দে ভারতের মতন কোনো হাই স্পিড ট্রেন বা বন্দে ভারতের মতন কোনো সেমি হাই স্পিড ট্রেনকে সেখানে নিযুক্ত করে দেওয়া হবে, যাতে মানুষ বাধ্য হয় সেই সব রুটে চলতে। এই ধরনের একাধিক রুট রয়েছে। বললে পরে রেলের কর্তারা শুনিয়ে দেন যে ঠিক লাভজনক নয়, তাই সেখানে এই ধরনের ট্রেন চালু করা হচ্ছে না। অজস্র রুট রয়েছে এরকম। আমরা জানি না এই বাজেটে আমরা ঠিক কি রাস্তা দেখতে পাব। অন্তত রেল পরিষেবা ক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধের কথা বিবেচনা করে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেদিকে আপনাদের মতো নজর থাকবে আমারও।
কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আরও আপনার পরিচিত লোকজনের কাছে পৌঁছে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে খুব দ্রুতই। ভালো থাকবেন। নমস্কার।